Ordinary basic. Yes, sir. Sir, you can Mhm. start the class. Oh, okay, sir. নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি বলতো? দেখো, বোর্ডে লেখা আছে। আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হচ্ছে জৈব শক্তি, বায়ো এনার্জি। জৈব শক্তি বা ইংরেজিতে যেটাকে বলে বায়ো এনার্জি, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। তো তোমাদের ক্লাস শুরু করার সময় বলি যে এই জৈব শক্তির ব্যাপারে তোমাদের মনে কোন রকম যদি প্রশ্ন আসে, ঠিক আছে, এই টপিকে আমি তো ক্লাস করানোর সময় সব আশা করছি ক্লিয়ার করতে পারবো, অর্থাৎ ক্লিয়ার করার চেষ্টা করব। সব প্রশ্নের উত্তরই তোমাদের, কিন্তু তাও যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে, যাতে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারি। ঠিক আছে? তো চলো, ক্লাস শুরু করার আগে আমরা কি করি, একজন মহান ব্যক্তির উক্তি জানি, তাই না? তো চলো আজকে জেনে নিই সেই উক্তিটা কি এবং সেই মহান ব্যক্তিটাই বা কে। দেখো তো, তোমরা তোমরা এখানে একজন মহান ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ। সেই মহান ব্যক্তিটি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তোমরা এর আগেও এনার একটা উক্তি পড়েছিলে, তাই না? একদমই তাই। দেখো এই উক্তিতে তিনি কি বলেছেন সেটা দেখো। বলেছেন, একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। তাহলে কি বলছে? একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। ওকে, তাহলে এটাকে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে জানবো যে ডক্টর এপিজে আব্দুল কালাম কি বলতে চেয়েছেন সহজ ভাষায়। বলেছেন, বই আমাদের জ্ঞান ও শিক্ষা দেয়। বই আমাদের জ্ঞান ও শিক্ষা দেয়, যেমন বন্ধু আমাদের সাহায্য করে। Books give us knowledge and education just like friends help us in life. কিন্তু একজন সত্যিকারের ভালো বন্ধু শুধু জ্ঞান নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পাশে থাকে, তাই না? একজন সত্যিকারের যে ভালো বন্ধু হবে, সে কিন্তু সবসময় আমাদের আপদে বিপদে সুখে সবসময় আমাদের পাশে থাকবে। But a true friend not only gives knowledge but also stands by us in every situation of life. তাই একজন ভালো বন্ধু অসংখ্য বইয়ের সমান মূল্যবান। That is why a good friend is as valuable as an entire library. এরপর বলছে, বই কেন 100টি বন্ধুর সমান। প্রথম যে লাইনটা, একটি বই 100টি বন্ধুর সমান, বলছে বই কেন 100টি বন্ধুর সমান। Why is a book equal to 100 friends? বলছে কেন, স্টেপ বাই স্টেপ জানি। 1 নম্বর স্টেপ হচ্ছে জ্ঞান দেয়। কি করে বই আমাদের জ্ঞান দেয়? বই পড়ে আমরা নতুন তথ্য ও শিক্ষা পাই। গিভস নলেজ, উই লার্ন নিউ ইনফরমেশন এন্ড লেসন্স বাই রিডিং বুকস। 2 নম্বর হচ্ছে ভালো অভ্যাস গড়ে তোলে। বই আমাদের সঠিকভাবে চিন্তা করতে শেখায়। বিল্ডস গুড হ্যাবিটস, বুকস টিচ আস হাউ টু থিঙ্ক ইন দ্য রাইট ওয়ে। 3 নম্বর, সময় কাটাতে সাহায্য করে। একা থাকলেও বই আমাদের একঘেয়েমি দূর করে, তাই না? কিছু একঘেয়েমি লাগছে, একটা বই পড়ি, একটা গল্পের বই পড়ি বা যে কোনো কিছু, একটা কবিতা পড়ি, যা কোনো কিছু পড়ি। তাহলে পড়া, বই পড়া, ঠিক আছে, তাহলে সময় কাটাতে সাহায্য করছে। হেল্পস পাস টাইম ইভেন হোয়েন উই আর অ্যালোন, বুকস রিমুভ লোনলিনেস অ্যান্ড বোরডম। 4 নম্বর বলছে প্রেরণা দেয়। গল্প, জীবনী, কাহিনী আমাদের ভালো কাজের জন্য উৎসাহিত করে। তাই বলা হয় বই 100টি বন্ধুর মতো উপকারী। ইন্সপায়ার আস,
stories, biographies, and tales encourage us to do good deeds. That's why it is said a book is equal to 100 friends. এরপর দ্বিতীয় লাইনটা জানবো, এর অর্থ কি? একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। কেন? এক নম্বর বলছে সুখে দুঃখে পাশে থাকে, শুধু আনন্দ নয় কষ্টের সময়ও সাহায্য করে, স্টেজ উইথ আস ইন জয় অ্যান্ড সরো। ওকে। তারপরে বলছে দু নম্বর সঠিক পথ দেখায়, ভুল পথে গেলে সতর্ক করে, শোজ দ্য রাইট প্যাথ, ওয়ার্ন আস হোয়েন উই গো দ্য রং ওয়ে। তারপর বলছে ভালোবাসা ও সমর্থন দেয়, কেবল জ্ঞান নয় আন্তরিকতা ও সহানুভূতি দেয়, gives love and support, not just knowledge but also sincerity and sympathy. 4 নম্বর বলছে বিশ্বাসযোগ্য, একজন ভালো বন্ধুকে নিজের কথা বলা যায় কারণ সে গোপনীয়তা রক্ষা করে, ট্রুথওর্থি। তাই একজন ভালো বন্ধুর কাছে অনেক বইয়ের জ্ঞানের থেকেও বেশি কিছু পাওয়া যায়। তাই বলছে কিন্তু একজন ভালো বন্ধুর কাছে কিন্তু বইয়ের থেকেও বেশি কিছু পাওয়া যায়। Therefore, a good friend is more valuable than the knowledge of many books. তাই কারণে এখানে বলা হয়েছে একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। তাহলে এত কথা বললাম, এরপরে একটু উপসংহার বা কনক্লুশন যেটা সেটা জেনে নিই কি বলা যাবে। বই আমাদের জীবনকে সমৃদ্ধ করে, কিন্তু একজন সত্যিকারের ভালো বন্ধু শুধু জ্ঞান নয়, ভালোবাসা, সহানুভূতি, দিক নির্দেশনা ও সাহস দেয়। তাই একজন ভালো বন্ধু থাকাটা মানে যেন আমাদের একটি পুরো লাইব্রেরি থাকা। Books enrich our life with knowledge, but a true good friend gives us not only knowledge but also love, care, guidance, and courage. Therefore, having one good friend is like having a whole library. আশা করছি তোমরা এই যে ডক্টর এপিজে আব্দুল কালামের যে বাণীটা তার অর্থটা বুঝতে পারলে। এরপর আমরা আমাদের মেন টপিক যেটা জৈব শক্তি, বায়ো এনার্জি, সেখানে চলে যাব। তো সেটাতে আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জৈব শক্তি লেখা আছে, বা যে লেখা আছে পাশে বায়োমাস এনার্জি। ভুলে যাবে না যে বায়োমাস এনার্জি এবং বায়ো এনার্জি জিনিসটা কিন্তু একই। ওকে। তো জৈব শক্তি বা বায়োমাস এনার্জি যেটা সেটা কিন্তু, বা এখানে যেটা বোর্ডে লেখা আছে বায়ো এনার্জি, ভাবতে পারো যে বায়ো এনার্জি এবং বায়োমাস এনার্জি আলাদা আলাদা বিষয়, কিন্তু সেটা নয়। বায়োমাস এনার্জি এবং বায়ো এনার্জি দুটোই কিন্তু একই বিষয়, জৈব শক্তি, যার বাংলা অর্থ হচ্ছে জৈব শক্তি। তাহলে প্রথমে তোমাদেরকে জানতে হবে জৈব শক্তি কি, হোয়াট ইজ বায়োমাস এনার্জি, জৈব শক্তি কি সেটা তোমাদেরকে জানতে হবে, তাই তো? একদমই তাই। তো বলছি দেখো, জৈব শক্তি হলো এমন এক ধরনের শক্তি যা জীবজ পদার্থ, অর্থাৎ জৈব পদার্থ থেকে পাওয়া যায়, অর্থাৎ যেসব জীবন আছে সেসব পদার্থ থেকে পাওয়া যায়। যেমন কি কি? কাঠ, ফসলের অবশিষ্টাংশ, ধানের খড়, ভুট্টার গাছ ইত্যাদি। তারপরে শুকনো পাতা, গোবর, খাদ্যের বর্জ্য, এইসব জৈব পদার্থ পুড়িয়ে অথবা অন্য প্রক্রিয়ায় রূপান্তর করে আমরা তাপ, বিদ্যুৎ ও জ্বালানি পাই। ইংরেজিতে একটু বলে দিই যে বায়োমাস এনার্জি ইজ এ টাইপ অফ এনার্জি obtained from living or organic matter. Example: wood, crop residues, dry leaves, cow dung, food waste, এইগুলো। These organic materials can be burned directly or converted through other process to produce heat, electricity and fuel. তাহলে কিসে সাহায্য করে? কত কিছু কাজে সাহায্য করছে, যে তাপ উৎপন্ন করতে সাহায্য করছে জৈব শক্তি, পরে আমরা আরো ডিটেলসে দেখব। বিদ্যুৎ উৎপন্ন করতে জ্বালানি পায়, তাহলে এত কিছু পায়। এবং জৈব শক্তি মানে তাহলে বুঝতে পারলে আশা করছি যে জৈব শক্তি হলো এমন এক ধরনের শক্তি যা জীবজ পদার্থ থেকে পাওয়া যায়। ওকে। এবং কি কি কাজে লাগে সেটাও কিছুটা তোমরা এই সংজ্ঞা বা ডেফিনেশন থেকে বুঝতে পারবে। তো এরপর আমরা কি জেনে নেব যে জৈব শক্তির উৎসগুলো কি কি। দেখো এখানে তোমরা 5টা টোটাল ছবি দেখতে পাচ্ছ আমার এই স্ক্রিনটাতে। এখানে জৈব শক্তির মেন উৎস, অর্থাৎ জৈব শক্তি কোথা থেকে উৎপন্ন হয়, কোথায় থেকে জৈব শক্তি উৎপন্ন হয় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো 1 নম্বর বলছে কাঠ ও ঝোপঝাড়, কাঠ ও ঝোপঝাড়, উড অ্যান্ড শ্রাবস।
এইগুলো থেকে। দেখো কাঠের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এই ছবিটা, মিডলের ছবিটা, যেটা কাঠ। তো প্রাচীনকাল থেকেই রান্না ও তাপের জন্য ব্যবহৃত হচ্ছে। কাঠ পুড়িয়ে আমরা কি করি? রান্না করি। তো এটাও তো জৈব শক্তি। ঠিক আছে, এটাই বলছে যে কাঠ ও ঝোপঝাড় পুড়িয়ে, এটাই হচ্ছে জৈব শক্তির উদাহরণ। তারপরে 2 নম্বর বলছে গোবর, কাউ ডাং, যেটা দেখো এই পাশের ছবিটা দেখতে হবে, এটা গরুর ছবি রয়েছে এবং তার পাশে গোবরের ছবি রয়েছে। অর্থাৎ গোবরটাকে শুকিয়ে সেটাকে কি করা হয়, যেটাকে আমরা গ্রামের ভাষায় কি বলি, ঘুঁটো তৈরি করা হয়। এটাও কিন্তু একটা জ্বালানি। তাই শুকনো গোবর পুড়িয়ে জ্বালানি হিসেবে ব্যবহার হয়, আবার বায়োগ্যাস উৎপাদনেও কাজে লাগে। তাহলে গোবর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, এবং বায়োগ্যাস, যে বায়োগ্যাস পরে জানবে জিনিসটা কি আমি বলবো, তো বায়োগ্যাস উৎপাদনেও কিন্তু গোবরের ভূমিকা রয়েছে। ওকে। কাউড ইউজড অ্যাজ ড্রাইড ফুয়েল কেকস অর টু প্রডিউস বায়োগ্যাস। 3 নম্বর বলছে, দেখো ছবি দেখতে পাবে, ফসলের অবশিষ্টাংশ। এই যে এই ছবিটা, এই ছবিটা হচ্ছে ফসলের অবশিষ্টাংশ। যেগুলো অবশিষ্টাংশ বলতে যেগুলো অবশেষে পড়ে থাকে, শেষে পড়ে থাকে, যেগুলো আমাদের কাজে লাগে না, সেইগুলো দিয়ে কিন্তু বায়োগ্যাস, সরি, বায়ো এনার্জি, যেটা জৈব শক্তি উৎপন্ন করা হয়। কিভাবে বলি, ধানের খড়, গমের তুষ, ভুট্টার খোলা ইত্যাদি, এইগুলো সাহায্যেও কিন্তু কি জৈব শক্তি ব্যবহার করা হয়। তাই না? একদমই। বলতে crop residues as rice husk, wheat straw and corn cobs। 4 নম্বর বলছে বায়োগ্যাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ বায়োগ্যাস, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে বায়োগ্যাস। তো বায়োগ্যাসে কি হচ্ছে দেখো, পশুর মল, গৃহস্থালীর জৈব বর্জ্য ইত্যাদি অণুজীবের মাধ্যমে পচে গিয়ে গ্যাস তৈরি করে। এই গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ভালো করে মনে রাখবে, মিথেন। তো এই যে বায়োগ্যাস উৎপন্ন হচ্ছে, এই বায়োগ্যাসের মেন, যে অর্থাৎ প্রধান যে উপাদান, সেটার নাম কি? সেটা হচ্ছে মিথেন। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে বায়োগ্যাস প্রডিউস when animal waste and household organic waste decomposed with the help of microorganism, its main component is methane। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর হচ্ছে কাঠ কয়লা। দেখো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কয়লা নয়, এটা হচ্ছে কাঠ কয়লা। অর্থাৎ কাঠ পোড়ালে যেরকম যেটা তৈরি হয় সেটা হচ্ছে কাঠ কয়লা। আর কয়লা হচ্ছে মাটির নিচে থেকে তোলা হয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এটা হচ্ছে কাঠ কয়লা। কাঠ পুড়িয়ে তৈরি হয়, রান্না ও গরম করার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এগুলোকেও কিন্তু আবার আবার পুড়িয়ে কি করা হয়, আবার কিন্তু এগুলোকে পুড়িয়ে রান্নার কাজে বা জল গরম করার কাজে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এগুলো সব কিন্তু হচ্ছে জৈব শক্তির উৎস। ঠিক আছে, কি না, সোর্সেস অফ বায়োমাস এনার্জি। তাহলে জৈব শক্তির উৎসের কথা তোমরা জানতে পারলে। এরপর আমরা চলে আসবো জৈব শক্তি উৎপাদনের পদ্ধতি। দেখো এখানে 3টে ছবি তোমরা দেখতে পাচ্ছ, যে জৈব শক্তি উৎপাদনের পদ্ধতি হচ্ছে 3টে। ঠিক আছে, মেথডস অফ প্রডিউসিং বায়োমাস এনার্জি। 1 নম্বর হচ্ছে সরাসরি দহন, ডাইরেক্ট বার্নিং। দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে অনেকজন মানুষ রয়েছে। এখানে কি পোড়াচ্ছে? নিশ্চয়ই কাঠ, খড়, এগুলো পোড়াচ্ছে। তো কাঠ বা খড় সরাসরি পুড়িয়ে তাপ পাওয়া যায়। তাহলে এটাও কিন্তু একটা জৈব শক্তি উৎপাদনের শক্তি। এই যে কাঠ খড় পুড়িয়ে যে আমরা তাপ পাচ্ছি, সেটাও কিন্তু কিসের, না সেটা হচ্ছে জৈব শক্তি। একটা জৈব শক্তি বা যে বায়ো এনার্জি, তার একটা এক্সাম্পল বা, ঠিক আছে, এটা একটা প্রসেস। ডাইরেক্ট বার্নিং উড, স্ট্র অর হাস ডাইরেক্টলি টু গেট হিট। তাহলে তাপ পাচ্ছি এগুলোকে পুড়িয়ে, কাঠ, খড়। তাহলে এটা হচ্ছে জৈব শক্তি উৎপাদনের একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে বায়োগ্যাস প্ল্যান্ট। দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, আগেও দেখেছিলে এই ছবিটায়। বায়োগ্যাস প্ল্যান্ট কি হচ্ছে, সূর্য থেকে আলো আসছে, ঠিক আছে, এবং গাছ বাড়ছে, গাছ থেকে কি পাচ্ছি, কাঠ টাট পাচ্ছি, সেটাকে এখান থেকে পড়ে দেবে। এই ছবিটার সাহায্যে তোমরা খুব সহজে কিন্তু দেখতে পাবে যে গোবর ও জৈব বর্জ্য ডাইজেস্টারে জমা রেখে মিথেন গ্যাস তৈরি করা হয়। এই যে এটা ডাইজেস্টার, এবং এখানে কি করা হচ্ছে, এখানে কিন্তু কাঠ, তারপরে গোবর এবং বর্জ্য, জৈব বর্জ্য যেগুলো, সেগুলোকে, জৈব বর্জ্য বলতে আমাদের ঘরে যেগুলো হচ্ছে যে জৈব পদার্থ, যেগুলো সেগুলো থেকে যে একটা ডাইজেস্টারে রেখে জমা করে সেখান থেকে মিথেন গ্যাস পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কিন্তু একটা মিথেন গ্যাস, এবং থেকেও কিন্তু অনেক
মিথেন গ্যাস এখানে পাওয়া যাচ্ছে বায়োগ্যাস থেকে। ঠিক আছে, তো এটাও একটা জৈব শক্তি উৎপাদনের পদ্ধতি, বায়োগ্যাস প্ল্যান্ট। কাউ ডাং এন্ড অর্গানিক ওয়েস্ট আর স্টোরড ইন এ ডাইজেস্টার টু প্রডিউস মিথেন গ্যাস। বুঝতে পারলাম। 3 নম্বর বলছে যেটা পদ্ধতি, সেটা হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েল, জৈব পদার্থ থেকে তরল জ্বালানি যেমন ইথানল ও বায়োডিজেল তৈরি হয়। দেখো এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে, অনেকটা পেট্রোল পাম্পের মতো দেখতে, যেখানে বায়োফুয়েল লেখা হচ্ছে এবং গাড়িতে কি বায়োফুয়েল ভরা হচ্ছে। এই গাড়িটাতে বায়োফুয়েল ভরা হচ্ছে, যেখান থেকে কি পাওয়া যাচ্ছে, ইথানল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ইথানল হচ্ছে এমন একটা পদার্থ যেটাকে পেট্রোলের সাথে মেশানো হয়, তাদের কি হয়, পেট্রোলের দাম অনেকটা লাভ হয়, যারা বিক্রি করে তাদের লাভ হয়, এবং এবং দূষণ কম হয় এই ইথানলের কারণে, এটা মনে রাখবে। তাই এই ইথানল কিন্তু পেট্রোলের সাথে ব্যবহার করা হয়। তাহলে এটা ইথানল কোথা থেকে পাওয়া যায়, বায়োফুয়েলের দ্বারা, জৈব পদার্থ থেকে তরল জ্বালানি যেমন ইথানল এবং বায়োডিজেল পাওয়া যায়, এবং বায়োডিজেলও পাওয়া কিন্তু যায়। তাহলে বুঝতে পারলাম যে বায়োফুয়েল কি, লিকুইড ফুয়েল সাচ অ্যাজ ইথানল অ্যাজ বায়োডিজেল আর এন্ড বায়োডিজেল আর প্রোডিউসড ফ্রম অর্গানিক ম্যাটার। তাহলে এই 3টে মেথড অর্থাৎ পদ্ধতি কিন্তু আমরা জানতে পারলাম। 1 নম্বর হচ্ছে সরাসরি দহন, ডাইরেক্ট বার্নিং, তারপর হচ্ছে বায়োগ্যাস প্লান্ট, আর একটা হচ্ছে বায়ো ফুয়েল। তাহলে এই 3টে পদ্ধতির মাধ্যমে কিন্তু জৈব শক্তি উৎপাদন করা যায়। এরপর আমরা চলে যাব জৈব শক্তির ব্যবহার। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জৈব শক্তিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। একটা ছবিতে অনেক কটা কিন্তু ভাগ দেওয়া আছে, এই ছবিটাতে দেখো। তো প্রথমেই রান্না ও গরম করার কাজে একটা মানুষ কি করছে, রান্না করছে। ঠিক আছে, কাঠ জ্বালিয়ে জ্বালিয়ে যদি রান্না করা হয়, ঠিক আছে, তাহলে সেটা কিসের সাহায্য করা হচ্ছে, দেখো এখানে একটা মেশিনের সাহায্যে কিন্তু তাপ উৎপন্ন করা হচ্ছে। তাহলে এই যে রান্না করা বা গরম করার কাজে কিন্তু জৈব শক্তি ব্যবহার করা হচ্ছে। তারপরে আলো জ্বালাতে, এখানে একটা ঘর লক্ষ্য করছো, দেখতে পাচ্ছ, এই ঘরে আলো জ্বালাতেও কিন্তু কি না জৈব শক্তির ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে বায়োগ্যাস দিয়ে চুলা ও গ্যাস ল্যাম্পে। ঠিক আছে, বায়োগ্যাস দিয়ে চুলা ও গ্যাস ল্যাম্পে কিন্তু আগুন, দেখো এইটা গ্যাস ল্যাম্পে আগুন, যেটা তাপ উৎপন্ন করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু জৈব শক্তির ব্যবহার করা হচ্ছে। শেষ যেটা পয়েন্ট, সেটা হচ্ছে গাড়ির জ্বালানি হিসেবে বায়োফুয়েল, যেটা দেখালাম এর আগে। সে এই যে অনেক গ্যাস, সরি, বাস এখন রয়েছে যেগুলোতে মিথেন গ্যাসের, সরি, মিথেন একটা গ্যাসের সাহায্যে কিন্তু কি হচ্ছে, সেখানে এই বায়োফুয়েলের সাহায্যে কিন্তু কি হচ্ছে, গাড়ি চালানো যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানলাম কি কি, আর একটু জেনে নিই, একবার বলে দিই। কুকিং অ্যান্ড হিটিং, লাইটিং, বায়োগ্যাস ফর স্টোভস অ্যান্ড ল্যাম্পস, ইলেকট্রিসিটি জেনারেশন, অ্যান্ড আর একটা হচ্ছে অ্যাজ ভেহিকেল ফুয়েল, বায়োফুয়েল যেটা। বুঝতে পারলাম। এরপর আমরা আসবো জৈব শক্তির উপকারিতা। কিসে আসবো, জৈব শক্তির উপকারিতা। তো এবারে এই জৈব শক্তির যে উপকারিতা কি কি, সেটা আমরা একটু বোর্ডে দেখে নেব। 1 নম্বর হচ্ছে জৈব শক্তির উপকারিতার মধ্যে রয়েছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি বা নবায়নযোগ্য শক্তি। আমরা যেটা জানি যে নবায়নযোগ্য শক্তি, ঠিক আছে, বারবার ব্যবহার করা হয়, কোনোদিন শেষ হয় না, তাই না? তাহলে কি লিখবো, রিনিউয়েবল এনার্জি, তাই না? আমি লিখছি না, রিনিউয়েবল লিখে দিলাম 1 নম্বর পয়েন্ট। তাহলে রিনিউয়েবল এনার্জি। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে যে গ্রামীণ এলাকায় সহজে পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবেল ইন রুরাল এরিয়াস, খুব সহজেই গ্রামীণ এলাকায় পাওয়া যায়। লিখে দিচ্ছি, দেখো বাংলায় লিখি একটা, গ্রামীণ এলাকায় সহজে পাওয়া যায়। তাহলে গ্রামীণ এলাকায় সহজে পাওয়া যায়, এটাও তাহলে একটা কিসের না, জৈব শক্তির উপকারিতা, ব্যবহারের উপকারিতা। 3 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব, অর্থাৎ বলছে সঠিকভাবে, 3 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব, অর্থাৎ সঠিকভাবে যদি ব্যবহার করা হয় তাহলে দূষণ অনেকটা কম হয়।
ঠিক আছে, ওটা বলছে ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি, পরিবেশ বান্ধব। ঠিক আছে, পরিবেশ দূষণ অতটা ঘটায় না। এবং 4 নম্বর বলছে কি, বিদ্যুৎ ও রান্নার জ্বালানি হিসেবে সাশ্রয়ী। অর্থাৎ কি, বিদ্যুৎ ও রান্নার জ্বালানি হিসেবে সাশ্রয়ী, চিপ ফর কুকিং আর ইলেকট্রিসিটি প্রোডাকশন, অতটা খরচ না, হয় না কিসের জন্য, রান্না এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। এই জৈব শক্তি ব্যবহার করলে রান্না এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কি হয় না, অতটা ভ্যালুয়েবল নয়। অর্থাৎ অত, সরি ভ্যালুয়েবল বলছি, মানে অতটা পয়সা অতটা লাগে না, টাকা পয়সা লাগে না। ঠিক আছে, তাহলে এই, তাহলে বুঝতে বুঝতে পারলাম আমরা যে কি, চিপ ফর কুকিং আর ইলেকট্রিসিটি প্রোডাকশন, বিদ্যুৎ ও রান্নার জ্বালানি। লিখে দিচ্ছি, দেখো এখানে, 1 মিনিট। বিদ্যুৎ ও রান্না, রান্নার কাজে লাগে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। তাহলে চারটে আমরা জানলাম, যে 1 নম্বর হচ্ছে রিনিউয়েবল, অর্থাৎ আহ, পুনর্নবীকরণযোগ্য বা নবায়নযোগ্য শক্তি। 2 নম্বর হচ্ছে গ্রামীণ এলাকায় সহজে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশ বান্ধব। আর একটা হচ্ছে 4 নম্বর হচ্ছে বিদ্যুৎ ও রান্নার কি, জ্বালানি হিসেবে সাশ্রয়ী। ওকে, এরপর আমরা জানবো যে জৈব শক্তির সীমাবদ্ধতা। অর্থাৎ জানবো যে এখানে কি কি সীমাবদ্ধতা রয়েছে, মানে খুব সহজ ভাষায় যদি বলতে যাই, অসুবিধাগুলো, তাই না? কি কি? 1 নম্বর বলছে, যে মুখে বলে দিচ্ছি, তোমরা এটা জেনে নাও, ভালো করে শোনো, যে সরাসরি পুড়লে ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড বের হয়, যার ফলে কিন্তু বায়ু দূষণ ঘটে। ঠিক আছে, ডাইরেক্ট বার্নিং রিলিজেস স্মোক অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, কজেস এয়ার পলিউশন। 2 নম্বর বলছে, প্রচুর জৈব পদার্থ লাগায় বন ধ্বংস হতে পারে। প্রচুর জৈব পদার্থ লাগছে, এই কাঠ, খড়, এগুলো, তাহলে বন, পাতা, এগুলো যে এগুলো থেকে পাচ্ছে, বন থেকে পাওয়া যাবে, তাহলে বন ধ্বংস হতে কিন্তু পারে জৈব পদার্থের জন্য, প্রচুর ব্যবহারের জন্য। 3 নম্বর বলছে, প্রযুক্তির অভাবে অনেক জায়গায় সঠিকভাবে ব্যবহার হয় না, অনেক জায়গায় প্রযুক্তির অভাব আছে। ঠিক আছে, এগুলো ব্যবহার করার জন্য কিন্তু প্রযুক্তির দরকার। ঠিক আছে, বায়োগ্যাস, জৈব পদার্থ, এই যে বায়োগ্যাস আমরা দেখলাম তৈরি করছে, মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, সেখানে কি একটা প্রযুক্তি দরকার, মেশিন, এত কিছু দরকার, সেগুলো কিন্তু সঠিকভাবে, অভাবে অনেক জায়গায়, এই প্রযুক্তির অভাবে কিন্তু অনেক জায়গায় সঠিকভাবে ব্যবহার করা হয় না। তাহলে এতটা আমরা জানলাম, তাহলে একটু ছোট করে জেনে নিই উপসংহার কি বলবো, যে জৈব শক্তি হলো মানুষের প্রাচীনতম শক্তির উৎস। এটা মনে রাখবে, প্রাচীনতম, সব থেকে পুরনো শক্তির উৎস হচ্ছে জৈব শক্তি। এটি সহজলভ্য, অর্থাৎ সহজেই পাওয়া যায়, সস্তা এবং পুনর্নবীকরণযোগ্য, অর্থাৎ নবায়নযোগ্য। তবে পরিবেশের ক্ষতি এড়াতে এর ব্যবহার করতে হবে বৈজ্ঞানিক ও সঠিক উপায়ে, অর্থাৎ বৈজ্ঞানিক ও সঠিক উপায়ে ব্যবহার করতে হবে। আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট ও বায়োফুয়েল প্রযুক্তি ভবিষ্যতে জ্বালানি সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে বলছে। তো আশা করছি তোমরা আপাতত বুঝতে পারলে যে এই যে জৈব শক্তি বা বায়ো এনার্জি যেটা, সেই টপিকটার বিষয়ে যা যা বললাম, আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবং তোমাদের তোমরা মনে রাখতে পারবে, আমি আশা করছি। তো চলো, এরপর দেখি কতটা মনে রাখতে পারবে বা কতটা বুঝতে পারলে, সেটা একটু একটা ছোট্ট ওয়ার্ড ওয়ার্ড ওয়ালের সাহায্যে দেখে নিই। দেখো, প্রথমে কি প্রশ্ন রয়েছে বলো তো, যে জৈব শক্তি কি থেকে পাওয়া যায়? হোয়াট ইজ বায়ো এনার্জি অবটেন ফ্রম? লোহা না জীবজ পদার্থ? কি থেকে পাওয়া যায়, আয়রন নাকি অর্গানিক ম্যাটার? বলো তো। লোহা থেকে কি পাওয়া যায় জৈব শক্তি? লোহাকে পুড়িয়ে বা তাপ দিয়ে পাওয়া যায় না। জীবজ পদার্থ বা অর্গানিক ম্যাটার থেকে কিন্তু পাওয়া যায়, যেমন কাঠ। ঠিক আছে, এগুলোকে কিন্তু আমরা পাচ্ছি, তাই না? একদমই তাই। তাহলে জীবজ পদার্থ, অর্থাৎ অর্গানিক ম্যাটার। দেখি ঠিক হলো কিনা, একদমই সঠিক।
পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্নতে বলছে নিচের কোনটি জৈব শক্তির উৎস নয়? হুইচ অফ দা ফলোইং ইজ নট এ সোর্স অফ বায়োলজিক্যাল এনার্জি? কাঠ না পেট্রোল? নয় বলেছে কিন্তু, ঠিক আছে, নয়। নিচের কোনটা জৈব শক্তির উৎস নয়? সেটা হচ্ছে পেট্রোল। ঠিক আছে, একদমই ঠিক। পরের প্রশ্ন দেখে নি কি আসছে। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? হোয়াট আর দ্য মেন কম্পোনেন্ট অফ বায়োগ্যাস? প্রধান উপাদান কি? অক্সিজেন নাকি মিথেন? অর্থাৎ বায়োগ্যাসের ফলে কি উপাদানটা কি তৈরি হয় বলেছিলাম? মিথেন, তাই না? একদমই তাই। দেখো, সঠিক হয়ে গেছে। পরের প্রশ্ন দেখি। কাঠ পুড়িয়ে কোন ধরনের জ্বালানি তৈরি হয়? হোয়াট টাইপ অফ ফুয়েল ইজ প্রডিউস বাই বার্নিং উড? বায়োফুয়েল নাকি কাঠ কয়লা? কাঠ পুড়িয়ে কি তৈরি হয়? ছবি দেখালাম, কয়লার মতো দেখতে, তাই না? তো সেটা হচ্ছে কাঠ কয়লা, চারকোল যেটা বলা হয়। পরের প্রশ্ন দেখে নি কি আসছে। জৈব শক্তি কোন ধরনের শক্তি? হোয়াট টাইপ অফ এনার্জি ইজ বায়ো এনার্জি? অনবায়নযোগ্য, নন রিনিউয়েবল নাকি নবায়নযোগ্য রিনিউয়েবল? কোনটা বলো তো? আমি বললাম বারবার, অনেকবারই বললাম যে সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি বা নবায়ন যোগ্য। পরের প্রশ্ন, নিচের কোনটি জৈব শক্তির আধুনিক রূপ? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মডার্ন ফর্ম অফ বায়ো এনার্জি? সেটা হচ্ছে কেরোসিন নাকি বায়োফুয়েল? সেটা হচ্ছে বায়োফুয়েল, তাই না? একদমই তাই। তারপরে বলছে সরাসরি জৈব পদার্থ পোড়ালে কোন সমস্যা হয়? হোয়াট আর দ্য প্রবলেম দ্য বার্নিং অর্গানিক ম্যাটার ডাইরেক্টলি? বেশি আলো পাওয়া যায় না বায়ু দূষণ হয়? এয়ার পলিউশন অকার, বায়ু দূষণ হয়। ঠিক আছে। তারপরে বলছে বায়োগ্যাস কি কাজে ব্যবহার হয়? সোনা বানাতে নাকি রান্না, রান্না ও আলো জ্বালাতে? বলো তো। সেটা হচ্ছে রান্না ও আলো জ্বালাতে। ইথানল কোন ধরনের জ্বালানি? হোয়াট টাইপ অফ ফুয়েল ইজ ইথানল? জীবাশ্ম জ্বালানি না বায়োফুয়েল? চেষ্টা করো তোমরা নিজেরা। সেটা হচ্ছে কি না বায়োফুয়েল। দেখো, একদম সঠিক। তারপরে বলছে প্রশ্ন দেখো, জৈব শক্তি বেশি পাওয়া যায় কোথায়? হোয়ার ইজ মোস্ট বায়ো এনার্জি ফাউন্ড? মরুভূমিতে না গ্রামে? ইন দ্য ডেজার্ট, ইন দ্য ভিলেজ? ইন দ্য ভিলেজ, গ্রামে, তাই না? একদমই তাই। দেখো, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা উত্তরগুলো কিন্তু দেখে নিতে পারবো আমরা সঠিক দিয়েছি, ভুল দিয়েছি না ঠিক। দেখো, সব কিন্তু উত্তর আমরা ঠিক দিয়েছি, তাই না? একটাও কিন্তু ভুল নেই। তো আশা করছি তোমরা আজকের ক্লাসে খুব সহজেই বুঝতে পারলে যে জৈব শক্তি বা বায়ো এনার্জি কি জিনিসটা এবং কোথায় ব্যবহার হয়, তার আম, পদ্ধতিগুলো কি কি, ঠিক আছে, সেই ব্যবহারগুলো কোথায় কোথায় করা হয় সেগুলো সব জানতে পারলে। তো যদি এগুলো ছাড়া যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, আবারও বলছি, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে? আর কোনো রকম প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে জানাবে। তো আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।